আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গত 6 জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল ওই আদেশ দেন। একই সাথে এদের মধ্যে থেকে যাদের গ্রেপ্তার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ ও অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে সহকর্মী অধরা ইয়াসমিন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অধরা, এখন পর্যন্ত জিয়াউল হাসানকে হাজির করা হয়েছে, একটু জানবেন যে জিয়াউল ছাড়া অন্য কাউকে হাজির করা হয়েছে কিনা, সেখানকার সাথে ওইখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আফসানা আজকে সকালেই জিয়াউল হাসানকে হাজির করা হয়েছে। আপনাকে একটু বলতে চাই যে ট্রাইব্যুনাল যখন পরবর্তীতে পুনঃপ্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু প্রথম যে মামলাটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক সে সহ বেনজির আহমেদ সহ এই এনটিসির যে কর্মকর্তা রয়েছেন জিয়াউল হাসান, তাকেও কিন্তু আসলে এই মামলায় তাকেও ওই মামলাও তাকেও গ্রেপ্তার দেখানো হয়। একটু বলে রাখতে চাই, পৃথক একটি মামলায় কিন্তু আগে থেকেই জিয়াউল হাসান গ্রেপ্তার ছিলেন এবং তাকে দুবার কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমবার যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারপরে ট্রাইব্যুনাল আসলে তার গ্রেপ্তারি পরোয়ানা চায় এবং সে যে গুমের সাথে সরাসরি যুক্ত ছিল, গুম ও খুনের সাথে বিগত সরকারের 15 বছরের আমলে সে যে গুম ও বহির্ভূত হত্যাকাণ্ডে যুক্ত ছিল সেটা প্রমাণ পেয়েছে। সেটা কিন্তু আসলে ট্রাইব্যুনালে কিন্তু সেটাই বলা হয় এবং প্রসিকিউটররা সেটাই বলেন এবং পরবর্তীতে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের আসলে ফলস্বরূপ কি হতে পারে সেটার জন্যই কিন্তু আজকে তাকে হাজির করা হয়েছে এবং তাকে কিন্তু এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। একটু বলে রাখতে চাই আফসানা, যে 6 জানুয়ারি জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে কিন্তু তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়। আরেকটু বলতে চাই যে শুধুমাত্র সেই নয়, আরও কিন্তু 11 জন আসামি রয়েছে যাদেরকে এই গুমের হত্যা মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আজকে আসলে পরবর্তীতে কি হতে পারে, প্রসিকিউশন টিম কি চেতে পারে সেটাও আসলে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। একটু বলে রাখতে চাই যে জিয়াউল হাসানের আইনজীবী কিন্তু যখন গতবার যখন তিনি আদালতে হাজির হন এবং তিনি কিন্তু বলেন যে জিয়াউল হাসান এর সাথে সম্পৃক্ত নয় এবং এই আইনটা নিয়েই যে এই ট্রাইব্যুনালে 71-এর যে আইনটা আছে, এই ট্রাইব্যুনালে যে যুদ্ধ অপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালে চলতে পারে, সেই ট্রাইব্যুনালে আসলে এই জুলাই আগস্ট গণহত্যার বিচার চলতে পারে না এবং সেটা নিয়ে কিন্তু সে প্রশ্ন তোলে আর সেটিও কিন্তু খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এই ছিল আমার কাছে আসলে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আফসানা। ধন্যবাদ অধরা। দেশব্যাপী চলা ডেভিল হান্ট অপারেশন কার্যক্রম অভিযানে চতুর্থ দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 8 থানায় 40 জন এবং গাজীপুর জেলায় 5 থানায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় 309 জনকে আটক করা হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় ঢাকা ও সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 13 জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সাভার সার্কেল মোহাম্মদ শাহিনুর কবির। আটক সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের করা বিভিন্ন মামলার আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে সাভারের শান্ত পরিস্থিতি অশান্ত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।
দর্শক, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, এই অভিযানের সবশেষ তথ্য কি? এই অভিযানে আটক হওয়াদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন বিস্তারিত। আফসানা, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে ডেভিল হান্ট অপারেশনের অভিযানে গাজীপুর উপজেলার বিভিন্ন থানা থেকে বিভিন্ন উপজেলা থেকে প্রায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া গাজীপুর মহানগরের 8টি থানা, এই 8টি থানায় কিন্তু প্রায় 40 জনকে ওনারা গত রাত সারাশি অভিযান করে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। বড় ধরনের কেউ পরিচয় দেওয়ার মতো কেউ গ্রেপ্তার হয়নি। তারা কিন্তু গ্রামে এখন কিন্তু কোনো গ্রামে, গাজীপুরের কোনো গ্রামে কোনো পুরুষ শূন্য হয়ে দাঁড়িয়েছে। কারণ পুরুষ বলতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছেন। তারা বলছেন যে বাড়ি থেকে শুধু মহিলা পাওয়া যায়। বড় ধরনের কোনো আসামি আমরা এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। তবে গতকালকে ওই যে মহিলা লীগের একজন গ্রেপ্তার করেছিল, সেটা হলো আনোয়ারা সরকার আনু। উনি মহিলা লীগের কর্মী ছিল, সাধারণ সম্পাদক ছিল জেলার। তাছাড়া এরকম বড় ধরনের কোনো আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ যেটা জানিয়েছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় ধরনের কোনো আসামি যাতে তারা গ্রেপ্তার করতে পারেন, তারা যাতে গ্রেপ্তারের আওতায় আনতে পারেন, সেটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই অভিযান সারা বাংলাদেশের ন্যায় গাজীপুরে কিন্তু এই অভিযান চলবে এবং চলতে থাকবে। তারা চেষ্টা করছে যে আসামি ধরার জন্য। ধন্যবাদ। গাজীপুর থেকে এই পর্যন্ত গাজীপুর থেকে কিন্তু এই সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় দিনের মতো পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। অবস্থান কর্মসূচিতে বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের পরিবারের সদস্য ও স্বজনেরা অংশ নিয়েছেন। বিডিআর কল্যাণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় তারা বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসর আছে, এ দোসরদের মেনে নেওয়া হবে না। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সরাসরি চলে যাব তার কাছে। দীপ্ত, বিডিআর সদস্যরা কি বলছেন, সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে আন্দোলন কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে এবং আমরা দেখেছি এখানে বিডিআর সদস্যের যারা চাকরিচ্যুত হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখছি যে এখানে তারা একটি বিডিআর কল্যাণ পরিষদ একটি পরিষদ করে সবাই কিন্তু উপস্থিত হচ্ছে এবং দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। তারা কিন্তু 6টি নয়, তারা কিন্তু 8টি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন। আমরা এখানে দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনও তাদেরকে সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও একাত্মতা প্রকাশ করেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাইন সরকার, তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করি। একটু বলবেন যে আপনাদের তো আজকে এই যে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে, তো এরপরে আপনাদের অবস্থান কর্মসূচিটা কখন কি হবে বা পরবর্তী অবস্থান কর্মসূচি বা পরবর্তী যে কর্মসূচি সেটি এখনই ঘোষিত হবে, আপনারা জানতে পারবেন। আর আমরা প্রত্যাশা করছি যে আমরা এই দাবি দেওয়া আদায় করে নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। আফসানা, উনি কিন্তু বলছিলেন তাদের যে 8টি দাবি। আমি যদি একটু দাবিগুলোর কথা বলি, পিলখানা হত্যাকাণ্ডের সময় যাদের চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা, যারা শহীদ হয়েছেন সেই শহীদ দিবসকে জাতীয় দিবস করা, পাশাপাশি বিজিবি যে নামটি বর্তমানে সেই নাম থেকে সরে এসে বিডিআর নামকরণ, এই সব মিলিয়ে মোট 8টি দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আজকে যদি দাবি না মানা হয় তার পরবর্তী কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। তো আফসানা, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তাদের দাবি, পিলখানার হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়।
প্রয়োজনে এ ঘটনার পুনঃতদন্তের কথাও বলেন তারা। এছাড়া জেলের ভেতর যে সব বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচনের দাবি জানান তারা। আমরা একটা বিচার দেখে যাই, সুষ্ঠু বিচার, যে বিচারটা শুধু আমাদের ব্যক্তিগত না, এটা দেশবাসীর জন্য প্রয়োজন। আজ প্রকাশ করা হবে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় জেনেভার প্যালেই দে নাসিওনে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন। এছাড়া প্যানেল আলোচক হিসেবে থাকবেন এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান ররি মঙ্গোভেন এবং জাতিসংঘের মুখপাত্র রভিন শামদাসানি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। আজ থেকে দেশব্যাপী সমাবেশ শুরু করছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানায়, খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সমাবেশে যোগ দেবেন। দীর্ঘ অপেক্ষার পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। সকাল 11:18 রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি অতিক্রম করে। এখন থেকে নিয়মিত ট্রেন চলবে নতুন তৈরি এই রেল সেতুতে। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। নতুন এই রেল সেতু চালুর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সড়ক সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হলো। 16,780 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতু 300 মিটার উজানে 2020 সালের শেষ দিকে শুরু হয় আলাদা রেল সেতু নির্মাণ কাজ। এবং অক্লান্ত পরিশ্রমের পরে সফল একটা জিনিস দিতে পেরেছি। এটা বাংলাদেশের জন্য বিশেষ খুব বড় একটা মাইলফলক এবং এটা ট্রেনের জন্য, রেলের ট্রেনের জন্য খুবই একটা ভালো একটা দিক। ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে, ট্রেন চলাচল শুরু হলো। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি। কুড়িগ্রামের ভুরুঙ্গামার উপজেলার পাথরডুবি ইউনিয়নে দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টার দিকে এই ক্যামেরাটি খুলে নেন তারা। এর আগে 9 ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে ভারতের ছোট গারল ছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুভ করে সিসি ক্যামেরাটি স্থাপন করে। ক্যামেরাটি স্থাপনের পর হতে বিজিবি জোরালো প্রতিবাদ করে আসছিল। এর জেরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফ এর 162 ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ এবং বিজিবির 22 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন। এবার আন্তর্জাতিক সংবাদ। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। গেল সোমবার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। শশী থারুর জোর দিয়ে বলেন, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারতকে সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। বাংলাদেশের বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করে শশী থারুর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ করা উচিত নয়। ভারতের অগ্রাধিকার হওয়া উচিত বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের পক্ষে অবস্থান নেওয়া নয়। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।